আজ 5 জুন 2024 ইংরেজি। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে আলোচনা করবেন শ্রদ্ধেয় ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার। আর আজকে আমাদের মাঝে আলোচনা করবেন শরিক মায়াজুম পর্ব। আজকে স্যার আলোচনা করবেন 32তম পর্ব। স্যার আজকে যেখান থেকে পড়াবেন সেটা হচ্ছে হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে। যাদের কাছে ক্রনিক ডিজিজ আছে আপনারা বইটা খুলে নিবেন, তাহলে আরো ভালো হবে যে স্যার কোথায় কিভাবে বলতেছে, কতটুকু স্যার আমাদের বলতে পারছেন, কতটুকু বুঝাইতে পারছেন, তাহলে সবার ক্ষেত্রে ভালো লাগবে আমরা কোন জায়গায় বুঝি। তো এখন আমি সবার কাছে অনুরোধ থাকবে কেউ অযথা অডিও ভিডিও অন করবেন না, সবাই অডিও ভিডিও অফ রাখবেন। এখন আমি স্যারকে অনুরোধ করবো স্যার আপনার আলোচনা শুরু করার জন্য। সকল চিকিৎসক বৃন্দকে যথাযথ সম্মান জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আগের দিন আমরা যেটা পড়েছিলাম, হ্যানিম্যান যেটা বলছেন সেটা হচ্ছে কি না, এই স্কিন ইরাপশন যখন আমরা স্কিনের চিকিৎসা করব তখন কি বলছে, ইন্টারনাল ডিজিজটা, ইন্টারনাল স্টেটটাকে আমাকে ভাবতে হবে। যেটা আগের দিন আমি খুব ভালোভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা আমি করার চেষ্টা করেছি, যতটা সম্ভব আমি যতটা বুঝেছি ততটা আমি করেছি। এখন আমাদের হোমিও চিকিৎসা বিজ্ঞান যেটা, এখানে ব্যাপারটা হচ্ছে কি ইন্টারনাল ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ইন্টারনাল হচ্ছে কজেটিভ ফ্যাক্টর, এক্সটার্নাল হচ্ছে তার কি পার্ট, তার রিফ্লেক্ট পার্ট। যেমন ধরুন আপনি সিনেমা দেখতে গেছেন, পর্দায় আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু পর্দাটা তো আসল নয়, ফিল্ম যেখানে আছে সেখান থেকে আসছে। তাহলে বোঝা যাচ্ছে কি আপনি পর্দাটা দেখে যেটা করছে তার কারণটা কোথায় লুকিয়ে আছে, পর্দার যে ফটোগুলো তার পিছনে কারণটা কি, কারণটা তো ওইটা। প্রত্যেকটা ক্ষেত্রে যখন এক্সপ্রেশন গুলো যখন হবে, এক্সপ্রেশনের ভিতরে কারণ তত্ত্বটা আমাকে ভেতরে বোঝার চেষ্টা করতে হবে। এবং হোমিওপ্যাথিতে কিন্তু ল্যাবরেটরি নির্ভর নয়, এই জন্য এটা অবজারভেশন নির্ভর। ফলে আমাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ শক্তিটাকে বাড়াতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যানিম্যান যেভাবে বলছেন সেইভাবে আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখবো হ্যানিম্যানের এই চিন্তাধারা প্রয়োগ করতে গিয়ে আমাদের কি অসুবিধা হচ্ছে বা আমরা কি সুবিধে পাচ্ছি, এই জায়গাগুলো আমাদের ভাবতে হবে, ভেবে চিন্তে আমাদের এগোতে হবে। এবং আসুন আমরা একটু পড়ি। সেকেন্ডলি, even if the physician should not have presented to him the original undestroyed form of the eruption, বলছে যে এই যে মানে অরিজিনাল যে ইয়েটা আর কি, চিত্রটা যেটা ইরাপশনের, হ্যাঁ, আনডেস্ট্রয়েড মানে কি, যেটা কোনো রকম ধ্বংস করা হয়নি বা কোনো রকম ভাবে তাকে, সোজা কথা অরিজিনাল, অরিজিনাল কোনো রকম তার মধ্যে গন্ডগোল করা হয়নি বা তাকে পরিবর্তিত কিছু না করে, এই যে শুড নট হ্যাভ প্রেজেন্টেড টু হিম দ্য অরিজিনাল আন্ডারস্ট্যান্ড দ্য ফর্ম অফ দ্য ইরাপশন, ইরাপশনে এটা তার সামনে ওইভাবে প্রকাশ পায়নি, এরকম যদি ঘটনাটা হয় বা এই প্রকাশটা কিভাবে পেতে পারে, তারপরে কথাটা বলছে আন্ডারস্ট্যান্ড দ্য ফর্ম অফ দ্য ইরাপশন, ইরাপশনের ফর্মটা কিরকম, ইরাপশনটা কিভাবে প্রকাশ পাচ্ছে, এইটা একটা দেখার বিষয়। ইরাপশন তো হলেই হলো না, ইরাপশন একটা প্রকাশ আছে। আমি বারবার একটা কথা বলি যে জার্নি অফ দ্য পেশেন্ট যেমন বলি, জার্নি অফ দ্য সিমটম যেমন বলি, জার্নি অফ দ্য ডিজিজ অলসো। প্রত্যেকটা কিন্তু হঠাৎ করে হয়ে যায় না। আপনি পাকা আমটি খাবেন, পাকা আমটি কিন্তু আপনি আজকে খাচ্ছেন বটে, এই পাকা আম আগে আম গাছটা যে লাগানো হয়েছিল, কে লাগিয়েছিল, উইল, ইচ্ছা, তারপরে সেখান থেকে গাছ বড় হয়েছে, পরে যা কিছু হয়ে হয়ে এখন আপনার হাতে পাকা আমটি এসছে। তাহলে পাকা আমটি কিন্তু আলটিমেট, কিন্তু আপনার ইচ্ছেটা হচ্ছে শুরু। তাহলে এই যে শুরু থেকে মানে এই যে সেন্টার থেকে, যেখান থেকে শুরু সেটাকে সেন্টার ধরবো, সেন্টার টু পেরিফেরি, এই যে জার্নিটা যেটা, এই জার্নিটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যতটা সম্ভব, না কিন্তু হোমিওপ্যাথি পারবো না। এটা একটা মজা আছে, যারা করতে পারেন তারা এটা ভালোই বোঝেন। এখানে ইরাপশনেরও একটা খুব সুন্দর বলেছেন, দ্য পুস্টিউলস অফ দ্য ইচ,
নিচে যে পুঁজচুল যেটা থাকছে, এই পুঁজ ফরমেশন যেটা যে জায়গাটা হয় আর কি, একটা পুঁজযুক্ত ইয়ে দেখেছে, হুইচ ইজ বিগিনিং টু ট্রান্সপারেন্ট। প্রথমে কি দেখা যাচ্ছে সেটা স্বচ্ছ, দেন কুইকলি ফিল্ড আপ উইথ পাস, তারপরে সেটা পাসে পরিণত হচ্ছে। আপনারা ইয়ে পড়েছেন, প্যাথোলজি পড়েছেন, পাস কেন তৈরি হয়? ডব্লিউবিসি সেখানে লড়াই করে, লড়াই করে তারা মারা যায় এবং তার ফলস্বরূপ পাসটা আসে। উইথ উইথ ন্যারো রেড মার্জিন অল অ্যারাউন্ড ইট, এবং তার চারিদিকে একটা লাল রঙের মার্জিন থাকে, ন্যারো মানে খুব সরু একটা মার্জিন থাকে। সে যারা একটু দেখেছেন আপনারা তো এটা বুঝতে পারবেন। এই দেখবেন ঘামাচি, দেখবেন ঘামাচি দেখেন যে প্রথম যেগুলো হয় সেগুলো দেখবেন লাল হয়, দেখবেন লাল হয়, যদিও এর মতো না, এইরকম দেখতে হয় না। আমি জাস্ট ঘামাচির মধ্যে তো পুষ্টিগুলো হবে না, তার মধ্যে জল থাকবে। তারপরে ব্যাপার হচ্ছে যে এইখানে এই ক্ষেত্রটা আমি বলতে চাইছি যে লাল রং যেটা হয় সেই জায়গাটাকে বোঝাবার জন্য এটা বলছি। ইভেন ইফ দ্য ইরাপশন শুড কনসিস্ট অনলি অফ স্মল গ্র্যানুলস, মানে দানা আর কি, ছোট ছোট গ্র্যানুল লাইক মিলিয়ারি ইরাপশন। মিলিয়ারি মানে কি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ইয়ে, প্রায় দেখা যায় না এরকম আর কি ইরাপশন, যেগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র। অর অ্যাপিয়ার টু স্ক্যাটার লিটিল পিম্পল, তারপর সেটা ছড়িয়ে, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে যায় আছে, লিটিল স্ক্যাপ, till he till he cannot for a moment be doubt as to whether the eruption is each। এখান থেকে এইরকম যখন হয় তখন কোনো রকম ডাউট কিছু থাকে না, যেটা একটা ইচ ইরাপশন হয়েছে বা ইচ হয়েছে। ইরাপশনটা কি না, ইচ। ইফ দ্য চাইল্ড, এখানে আমার এই বইয়ের মধ্যে ও বলে তারপরে ইভেন করছে, ও মনে একটা কিছু আছে বোধ হয়, ছাপানোটা হয়নি, এখন কি করবো আমি বুঝতে না পারলে কি করবো। ইফ দ্য চাইল্ড ইভেন দ্য সাকলিং, মানে যে আর কি দুধ খায় আর কি, হ্যাঁ বাচ্চার মায়ের দুধ খায়, অলরেডি এ ফিউ ডেজ ওল্ড, মানে তার কয়েকদিন তার বয়স হয়েছে, আনইন্টারাপ্টেডলি রাবস অ্যান্ড স্ক্র্যাচেস দ্য স্পট, সে যে স্পটটা এরকম ইয়ে হয়, অ্যাটাক হয়, সে একটা কি করে ইন্টারাপ্টলি মানে কি বিরামহীন ভাবে, তারপরে কন্টিনিউয়াস সে ওটাকে ঘষাঘষি করে এবং চুলকায়। অর ইফ ইট ইজ অ্যান অ্যাডাল্ট, যদি এটা বড়দের ক্ষেত্রে যদি হয়, বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি হয়, when the complaints of the titillation of the voluptuously itching eruption, titillation মানে সুড়সুড়ি, দেখবেন যাদের চুলকুনি আছে তারা জানবে, যখন সুড়সুড়ি ওঠে না তোর মাথা খারাপ হয়, তখন যদি একটু হাত দিয়ে দেন বা নখ দিয়ে দেন, ওরে বাবা রে মাথা খারাপ হয়ে গেল, কে কোন দিকে আছে দাঁতে গিয়ে চোখটা বুঝে নিচু করে চুলকে যাবে, এরকম একটা অবস্থা। মানে চুলকুনি উঠলে পরে মহা মুশকিল ব্যাপার। তো এটা যাদের আছে তারা ভালো করেই জানেন, রোগীরাও সেটা বলে যে মান সম্মান থাকে না, লোক লজ্জা থাকে না, এরকম বলে তো। আর ইভেন অনলি এ ফিউ পিম্পলস, বা খুব অল্প খুব পিম্পলস আছে, হ্যাঁ এরকম যদি থাকে সেক্ষেত্রেও হতে পারে। হুইচ দ্য আনবিয়ারেবল উইথ স্ক্যাচিং, আনবিয়ারেবল স্ক্যাচিং, স্ক্যাচিং করেও সে আনবিয়ার সহ্য করতে পারে না, হুম সহ্য করতে পারে আনবিয়ারেবল স্ক্যাচিং, এবং এত ওখানে চুলকায়, এত সরি সরি একটু ভুল বলে ফেলেছি। ইভেন অনলি এ ফিউ পিপল হুইচ ইজ আনবিয়ারেবল উইদাউট স্ক্র্যাচিং, স্ক্র্যাচিং ছাড়াই সেটা কিন্তু সহ্য, মানে না চুলকি সেটা অসহ্য এমন চুলকায় সেটা, স্পেশালি ইন দ্য ইভিনিং অ্যান্ড নাইট। কোন সময়টা বেশি চুলকায়? সন্ধ্যাবেলায় এবং রাত্রির দিকে। হোয়েন দিস ফলোড বাই বার্নিং পেন, তারপর সেটা জ্বালা হয়, চুলকানোর পর জ্বালা করে। এই যে চুলকানোর পর যে জ্বালা করে, এখানে বর্ণনা ঠিকই আছে, এই জ্বালা করাটা যে খুব একটা ইম্পর্টেন্ট সিমটম তা তো নয়, সেখানে হয়ে গেলে তো জ্বালা করতেই পারে, ঘাম লাগলে ইয়ে লাগলে জ্বালা করতেই পারে। এগুলোকে আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব, আমি প্রথম থেকে গুরুত্ব খুবই দিতাম, বুঝতাম না বলে, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এইটা আছে থাক, কিন্তু গোটা মানুষটাকে গুরুত্ব দিতে হবে। বার্নিং পেন ইন সাচ এ কেস উই ক্যান নেভার ডাউট অ্যাজ ইট দ্য ইনফেকশন ইজ ইস। এরকম কেসে যখন এরকম চুলকোনোর পর যখন জ্বালা করবে, যখন জ্বলে যাবে যখন, তখন আমরা কোনো সন্দেহ করার কিছু নেই যে এটা হচ্ছে কি না ইচ ডিজিজ, এটা হচ্ছে ইচ ডিজিজ, যেটা আগে থেকে আমরা করছি। সোজা কথা চুলকানো, বাংলায় চুলকানো এরকম বলা হচ্ছে, আর সবসময় বাংলাটা দিয়ে অ্যাকুরেট করাও মুশকিল। এরপর কি বলছে,
though in gentle and wealthy families, we cannot seldom secure the information and certainly as to how, where, and from whom the infection has been derived. এখানে একটা দারুণ কথা বলেছেন, কিন্তু এটা শুধু স্কিন ডিজিজের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রেই ব্যাপার হচ্ছে যেসব আর কি খুব জেন্টল মানে খুব ভদ্র বা মৃদুভাষী এরকম, এবং তার সঙ্গে তার ওয়েলদি তার মানে খুব ধনী ব্যক্তি যারা আর কি, হ্যাঁ, এই ধনী ব্যক্তি যারা, সোজা কথায় ধনী ব্যক্তি যারা আছে, তাদের ক্ষেত্রে ইনফেকশনটা কোথা থেকে শুরু হয়েছে, কি কার কাছ থেকে এসছে, এই তথ্যগুলো আপনি পাবেন না। শুধু তাই নয়, আপনি দেখবেন চিকিৎসা করতে গিয়ে দেখবেন, আমরা অনেকেই ভাবি যে একটা ধনী যদি আমার পেশেন্ট হয়, বাবারে লোকে দেখবে, ওরে বাবারে অমুক লোক, ধনী লোক, ওনার কাছে যাচ্ছে, আমার সুনাম হবে। উল্টোটা হওয়ার চান্স বেশি। এই লোকেরা অর্ধেকটা আপনাকে সিমটম দেবে, পুরো সিমটম দেবে না, সব কথা বলবে না, তার গ্র্যাভিটি, বংশমর্যাদা, বিভিন্ন কারণে সে কিন্তু আপনাকে পাত্তাই দেবে না, বিশেষ করে হোমিওপ্যাথকে তো নয়। কারণ তারা টাকা পয়সা বোঝে, হোমিওপ্যাথ তো বেশি টাকা নেন না, তারা ওইসব বড় বড় ঝাঁ চকচকে জিনিসে তারা যেতে পছন্দ করে, সেটা আগেও করতো, এখনো তাই। ফলে এদের কাছ থেকে কিন্তু আপনি খুব একটা কিছু সুবিধে পাবেন না। তারপরে কি হচ্ছে, এই ইনফেকশনটা যে রিসিভ করে তার কি কি ঘটনা, ইনিউমারেবল ইম্পারসেপ্টেবল অকেশনস, কোন সময়টা, সোজা কথা কোন সময়টা অনেক ঢুকে গেছে, কিভাবে ঢুকেছে, সোজা কথা ঢুকেছে কিভাবে ইনফেকশনটা, সে সম্বন্ধে কিছু ডিরেক্ট বলতে পারবেন না, বরঞ্চ সাধারণ লোক যারা আছে তারা কিন্তু বলে দেবে। বিশেষ করে যারা অল্প শিক্ষিত এবং গরিব মানুষ যারা, তাদের কিন্তু সিমটম খুব পরিষ্কার, তারা অত প্যাচ করতে জানে না, আর সিমটমের সঙ্গে নিজের পাকামি জোড়ে না, দ্যাট মিনস তার বিদ্যেকে ওর সঙ্গে জুড়ে দেয় না, এইটা তারা করে না। আর যত বেশি এই সিমটম গুলোকে জুড়ে দেবে, বা উচ্চশিক্ষিত লোকরা আজকাল দেখবে বিভিন্ন রকম টেকনিক্যাল টার্মে কথা বলে, টেকনিক্যাল টার্মে তারা কথা বলতে পছন্দ করে। এই টেকনিক্যাল টার্মে দেখবেন অনেক এমন মেডিকেল টার্মে তারা কথা বলবে, আপনি, তারা বলছে এক, বাস্তবে তার হয়েছে অন্য, কিন্তু তবু সে বলবে, ইয়ে দেখানোর, ইগো শো করার, নিজে আমি কত জানি, এরকম ব্যাপার। এই মানুষগুলোকে চিকিৎসা করা ভীষণ কঠিন। এদের কাছ থেকে পেটের কথা বার করতে পারবে না, শুধু স্কিন ডিজিজ কেন, কোনো কিছুই সুবিধা করতে পারবে না, এরা আপনাকে শেখাবে না। বরঞ্চ গরিব মানুষ যারা আছে, যারা আপনাকে খুব বেশি পয়সা দিতে পারবে না, কিন্তু এই মানুষগুলো আপনাকে সুযোগ দেবে। কারণ একজন হোমিওপ্যাথ তৈরি হতে, কেশিদাস একটা কথা বলতেন যে একজন হোমিওপ্যাথ তৈরি হতে মিনিমাম 15 থেকে 20 বছর লাগে। কথাটা যে তখন কিরকম সত্যি গায়ে লাগতো, তাই তো পাস করে গেছি, ডাক্তার হয়ে গেছি, 15-20 বছর লাগবে কেন রে বাবা। এখন তো বুঝতে পারছি সারা জীবন সাধনা করলেও হোমিওপ্যাথের যা যা ক্রাইটেরিয়া হোমিওপ্যাথ হতে গেলে, সেগুলো পূরণ করা আমাদের পক্ষে, মানে সাধারণ মেরিটের পক্ষে সম্ভব না, বিশেষ করে আমার মতো। আমি এটা নিজে উপলব্ধি করেছি যে সত্যি সত্যি স্যার ঠিক কথাই বলেছেন, আমরা সেটা বুঝতে পারি। এরপর কি বলছে, নাও হোয়েন দ্য ফ্যামিলি ফিজিশিয়ান, বা তাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান যে আছে, নোটিস দিস ইন টাইম, যথাসময় সে নোটিস করলো, দেন উইথ আউট এনি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ছাড়া, the simple dose of 1 or 2 pills of large as poppy seeds. Poppy seeds মানে পোস্তদানার মতন, একটি কি দুটি পিল, এটা দিয়ে কেউ ময়েশ্চার উইথ দ্য পোটেন্ডাইজ সালফার, এই ময়েশ্চার করে পোটেন্ডাইজ সালফারে দেওয়া হবে, দিয়ে তাকে সালফার ক্লিন অ্যালকোহলের মধ্যে, যেটা সোজা কথা ওষুধ আর কি, অ্যালকোহলের মধ্যে পোটেন্ডাইজ ওষুধ আছে, তো সেইটা দিয়ে ময়েশ্চার করে দেবো। তা ময়েশ্চার আমরা অনেক সময় করি, ফোঁটা ফেলে করার থেকে আমি বলি যে ওই ছিপিটা একটু উল্টে নেবেন, ছিপিটা ওই দানার মধ্যে ঘষে দেবেন, বা অনেক সময় এটা বলতাম আগেতে, পরবর্তীকালে বলি কি কাগজের মধ্যে একটু দিয়েবেন, দিয়ে দানাটা আস্তে আস্তে ওখানে নিয়ে টাচ করে চলে আসে, এরকম আমরা বলে থাকি। তারপরে এই পর্যন্ত আমরা পপি সিড পর্যন্ত আমরা গেছিলাম। এখানে হ্যানিম্যান কিন্তু এটা মিনিমাম ডোজের কথাটা বলতে চাই। মিনিমাম ডোজ মানে ওইটাই ফিক্সড তা নয়, হোমিওপ্যাথিতে কোনো কিছু ফিক্সড হয় না। মিনিমাম ডোজ মানে কি, আপাত দৃষ্টিতে মিনিমাম ডোজ বলতে পপি দানা, কিন্তু কোনো পেশেন্টের ক্ষেত্রে এই পপি দানাও কিন্তু সিভিয়ার অ্যাগ্রাভেশন করতে পারে।
সেই পেশেন্টের জন্য তো আমার তো এই প্রবিধানা চলবে না, ঠিক আছে, তখন গ্লাস পরিবর্তন করে আমাকে আনতে হবে, ওষুধ দিতে হবে, না দিলে কিন্তু বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে আমি স্কিন ডিজিজের পেশেন্টকে সত্যি কথা বলছি আমি ভয় পাই, ভয় পাই, বদনামের ভয় পাই, ঝামেলার ভয় পাই, কারণ ব্যাপারে স্কিন ডিজিজ আমি সব সারাতে পারবো এই আস্থা আমার নিজের উপর নেই। স্কিন ডিজিজ সারানো ভীষণ কঠিন, ভীষণ কঠিন, বিশেষ করে বর্তমান যুগে তো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু একটা জিনিস পরে বলছেন, describe below will fully abundantly and suffice to cure the child, এই চাইল্ডটাকে কিওর করে দেবে, অ্যান্ড টু মানে ওই সালফার দিলে ইয়ে করে দেবে, এই কথাটা হ্যানিম্যান বলেছে। দেখুন তাহলে তার মানে কি স্কিন ডিজিজ এরকম প্রথম দিকে যেটা আমরা ইচ পাই সবগুলো কি তাহলে সালফার দিতে হবে? এখানে হ্যানিম্যান বলেছেন যে সালফার দিলে পরে ওটা সেরে যাবে, প্রাইমারি স্টেজে ওরকম হলে প্রাইমারি স্টেজে আমরা স্কিন ডিজিজ কটা পাই, নাম্বার পয়েন্ট, প্রথম পয়েন্টে কটা পাই আমরা, পাই না বলতে গেলে, যদি পাই সবাইকে কি সালফার দেওয়া যাবে? এই জায়গাটা কিন্তু আমি হ্যানিম্যানকে কন্ট্রাডিক্ট করছি এরকম ব্যাপারটা না, মনে হচ্ছে আপনাদের কন্ট্রাডিক্ট করছি, আমি কন্ট্রাডিক্ট করছি না। হ্যানিম্যান কি কখনো বলেছেন সিমিলারিটি না হলেও সেই ওষুধ দেওয়া যাবে? আমি যদি পেশেন্টের মধ্যে যদি আমি সালফারের সিমিলারিটি না পাই আমি তাকে দেবো কেন? আর আরোগ্য হতে গেলে টু সিমিলার হতে হবে। যেমন আমার প্রথম জীবনে একটা কথা মনে পড়ে, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে হ্যানিম্যান কিন্তু একটা অ্যাডভাইস দিয়েছিল, সালফার প্রয়োগ করার অ্যাডভাইস দিয়েছিল, কিন্তু আমি খুব ভালো রেজাল্টও যেমন পেয়েছিলাম, বেশ কিছু খারাপ রেজাল্ট আমি পেয়েছিলাম। এই খারাপ রেজাল্ট পাওয়ার পরে আমি ডক্টর কেসি দাসকে গিয়ে বলি, স্যার হ্যানিম্যান তো এরকম একটা নির্দেশনা দিয়েছেন যে এরকম সালফারের কথা বলছে প্রেগনেন্ট ওমেনদের সোরাকে ইয়ে করার জন্য, পরবর্তী জেনারেশনকে ভালো করার উদ্দেশ্যে, তা এরকম হয়ে এই ঘটনাগুলো ঘটলো কেন, এই খারাপ ঘটনাগুলো ঘটলো কেন? বলে তুই তো হ্যানিম্যান এই উপদেশটা দেখেছিস, তুই একটা জায়গায় দেখছিস কেন? হ্যানিম্যান যে বাকি জায়গায় বলেছিস টু সিমিলিমাম না হলে ওষুধটা দেওয়া যাবে না, তুই কি টু সিমিলিমাম চেষ্টা করেছিস? ওই জন্য হ্যানিম্যানের মতো মনীষীদের বাক্য ওই একটা প্যারাগ্রাফ ধরে মানে কনফার্ম করে ফেললে আপনি মহা বিপদে পড়বেন, রোগীও বিপদে ফেলবেন। সব সময় আমাদের সার্বিকভাবে চিন্তা ভাবনা করতে হবে, যেমন আমরা লোকাল পার্টের চিকিৎসা করা আমরা পছন্দ করি না নীতি অনুসারে, আমরা সার্বিকভাবে লোকাল পার্টটাকে ইনক্লুড করি, তেমনি তেমনি আমরা চিকিৎসার ক্ষেত্রেও আমরা এইরকম সার্বিকভাবে করব। সেখানে কিন্তু ওই হ্যানিম্যান বলেছেন বলে এরকম ব্যাপারটা না, হ্যানিম্যানের আর যাই হোক প্রকৃতির লকে তো ভায়োলেট আমরা করতে পারবো না, সেটা হ্যানিম্যান কোনোদিন ভায়োলেট করার বা সেটা প্রকৃতির নিয়মকে ভেঙে ফেলার অধিকার তো তিনি আমাদের দেননি। টর্চ জ্বালছেন কে এই অন্ধকারের মধ্যে? কি অবস্থা! তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে মূল শিক্ষাটা কি, সোজা কথায় যে যদি প্রথমে যদি ওই আমরা প্রথম ইচটা যদি পেয়ে যাই আনকমপ্লিকেটেড অবস্থা, যেখানে তার বেশ কোনো রকম কিছু ক্ষয়ক্ষতি করা হয়নি ওষুধপত্র দিয়ে, সেই রকম ক্ষেত্রে আমরা যদি মিনিমাম ডোজ যদি দিই, সালফার সালফার হতে পারে। আমাদেরকে গ্র্যাফাইটিসের রোগ সারছে না, ন্যাট্রামে সারছে না, সারছে তো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে সালফার দিতে হবে ব্যাপারটা নয়, সালফার যদি আসে অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এরকম হলেই সালফার চোখ বুঝে দিতে হবে এই ভাবনাটা নয়। ওই জন্য এই অর্গানন বলুন, এই আমাদের ক্রনিক ডিজিজ বলুন, যেটাই করুন সবসময় সার্বিকভাবে ভাববেন। পার্টিকুলার একটা পার্টে হ্যানিম্যানে বলেছিল ওটা ধরে বসে রইলেন, এরকম বেশ কিছু কট্টরপন্থী হোমিও চিকিৎসক আছে, হোমিওপ্যাথ তাদের বলবো না, হোমিওপ্যাথ অনেক যুক্তিবাদী হয়, তারা এরকম ধরে বসে আছে এইটা হলে এটা দিতে হবে, এছাড়া উপায় নেই, এই পোটেন্সির বাইরে যাওয়া যাবে না, 30-র মধ্যে আমাকে ঢুকতে হবে, 30-র বাইরে আমরা যেতে পারবো না। কেন হ্যানিম্যান এক জায়গায় বলেছে 30 অনেক হাই পোটেন্সি বলেছে, এক জায়গায় এরকম বলেছেন, বা এটাই সাফিসিয়েন্ট এরকম কথাও, এই ধরনের কথাও হ্যানিম্যান বলেছেন, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা মনে পড়ছে না, বলেছেন। তাই যদি সত্য হতো তাহলে তিনি আরো সূক্ষ্ম তিনি হিসেবে আবিষ্কার করলেন না। কেনকে অনেকেই গালাগালি করেন, কিন্তু কেন সূক্ষ্ম যে ওষুধের প্রয়োজন আছে সেটা অনুভব করেছিলেন। কেন তো আর হ্যানিম্যান না, তিনি হ্যানিম্যানের পদ্ধতিকেই অনুসরণ করে সূক্ষ্ম পোটেন্সি তৈরি করেছেন। হ্যানিম্যান অন্য জিনিস করেছেন, সেখানেও সূক্ষ্ম করেছেন, সেন্টিসিমালের থেকে আরো সূক্ষ্ম করেছেন, সেটা হ্যানিম্যানের মতো মেধার পক্ষে সম্ভব। হ্যানিম্যানের মেধা আর কেন্টের মেধা তো এক নয়, কিন্তু কেনকে আমরা ছোট করতে পারছি না, বরঞ্চ কেন্ট হ্যানিম্যান যে
এই যে উচ্চ শক্তির যে প্রয়োজন আছে, সূক্ষ্ম শক্তির যে প্রয়োজন আছে, এটা কিন্তু তিনি প্রমাণ করেছিলেন। বাস্তব কথা হচ্ছে কি, হোমিওপ্যাথির যে পৃথিবী জয় হয়েছে সেটা 50 মিলিসিমেলে হয়নি, সেন্টিসিমালে হয়েছে। তো সেন্টিসিমালেরও কিছু বিশেষ ক্ষেত্র আছে যেখানে সেন্টিসিমাল দিতে হবে, 50 মিলিসিমালের কিছু বিশেষ ক্ষেত্র আছে যেখানে 50 মিলিসিমাল দিতে হবে। এই সম্পর্কে আপনি আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলাল এবং বিভা কাঞ্জিলালের একটা বই আছে, সেটা হচ্ছে জেন কাঞ্জিলালের উপরে। সেই বইতে কিন্তু আপনারা এগুলো নির্দেশনা পাবেন। এছাড়াও আর অনেক কিছু আছে, আমি যেহেতু ওই দিকে যাবো না এখন, তাই যাচ্ছি না। আপনার ইনফরমেশনটা দিয়ে দিলাম, আপনারা খোঁজ নিয়ে পড়তে পারেন। এরপরে কি হচ্ছে, দ্য হোমিওপ্যাথিক ফিজিশিয়ান in a private practice seldom gets and an eruption of each appear over the considerable part of the skin and coming from the infection. মানে হোমিওপ্যাথি কি বলবো, আরে হ্যানিম্যান এখানে কি বলছে যে হোমিওপ্যাথি ডাক্তারের মধ্যে ফেস ইনফেকশন নিয়ে পেশেন্ট আমরা পাই না, সেলডাম কথাটা বলছেন, প্রায় পাই না, সত্য কথা। আমরা যেটা পাই সেটা কি কমপ্লিকেটেড। কমপ্লিকেশনটা কেন হয়, ওই প্রাইমারি ইনফেকশনগুলোকে সাপ্রেস করার ফলে আলটিমেটলি এই কমপ্লিকেশনগুলো আসে, বা আরো জটিল আকারে স্কিন ডিজিজ আসে। তাই জটিল আকারে স্কিন ডিজিজ যে আসে সেটা ডায়াগনোসিস করা কি মূল কথা, তা তো না। জটিল আকারের মধ্যে তার বৈশিষ্ট্য থাকে তো মাধ্যমে, সেই বৈশিষ্ট্যগুলো চিনে আমাকে বুঝতে হবে পেশেন্টটা কোন ইয়েতে, তো তার সাথে সেন্টারে কোন মাধ্যম আছে। লোকাল পার্টে যে লোকাল যেটা আছে সেইটা থেকে মায়াজনিত ওষুধ দিয়ে একদম বাঁচে যাবে, পেশেন্টের ক্ষতি হয়ে যাবে বিরাট। সেটা করা যাবে সবসময় সামগ্রিক, এই কথাটা ভুলে গেলে চলবে না। পেশেন্ট অন অ্যাকাউন্ট অফ দ্য ইনটলারেবল ইচিং, মানে ইনটলারেবল মানে অসহনীয় চুলকারির জন্য আইদার অ্যাপ্লাই ওল ওম্যান ওই যে ওল ওম্যান মানে আগেকার ওই বুড়ি মায়েরা আছে বা যারা অভিজ্ঞ মায়েরা আছে তারা ওই কিছু লাগাবার জন্য দিতেন, বা যারা নাপিত যারা ছিল তারা কিছুই লাগাবার জন্য দিতেন। এইসব ছিল সোজা কথা, কিছু প্রচলিত। আমরাও ছোটবেলায় দেখি চুলকুনি টিয়ে দাঁত হলে পরে যে নারকেলের মালা পুড়িয়ে দেয়া, হ্যাঁ সত্যি দাঁত চলে যায়, একবার কি দুবার দিলে ফিনিশ, আর খুঁজে পাওয়া যায় না তাকে। আমরা তো তখন বুঝতাম না, তো এখন তো বুঝতে পারি ওই জিনিসটা কি। এরকম আছে অনেকেই কি আছে, বারবাসদের কাছে অনেক ধরনের মলম থাকে, সে নাপিতের কাছে এরকম থাকে, এরকম আমরা দেখেছি। তিনি ওই বিশেষ করে চুল কাটতে গিয়ে অনেক সময় না ইরাপশনে বেরোয় গোঁকে বা ইয়েতে, ওরা কি সব লাগিয়ে ফাগিয়ে দিয়ে দিয়ে করে ওটাকে ঠিকঠাক করে দেয়, এরকম আমি দেখেছি। তো ফলে এই যে বারবার ইজ বলে, সেটা বারবার ইজ কিন্তু এত সহজে সারে না, কিন্তু এটাও সেই চাপা দেওয়া হচ্ছে, সেই চাপা দেওয়ার প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। এরপরে কি হচ্ছে, হ্যাঁ এইটি হলো অনলি দ্য প্র্যাকটিস অফ দ্য ব্যারাক্স মানে কি যেখানে আর কি ওই মিলিটারি ব্যারাক আছে তার কথা বলছি, বা প্রিজনস মানে যেখানে জেলখানা আছে, হসপিটাল আছে, হুম এইসব এইরকম জায়গাগুলো যেগুলো আছে আর কি, বা অরফ্যান অ্যাসাইলাম মানে আর কি অনাথ আশ্রম, হ্যাঁ অনাথ আশ্রমটা এইসব আর কি। অ্যাসাইলাম না নাকি পাগলখানা যাকে বলে, যাই হোক মানে অনাথ পাগল ইত্যাদি হতো। মূল কথা যেখানে গ্যাদারিং আছে, মানে অনেক লোক একসঙ্গে থাকে, এরকম একটা ক্ষেত্রে কি হচ্ছে, the infected have an apply to the residential physician, ওখানে যিনি রেসিডেন্স ফিজিশিয়ান মানে যিনি ওখানে থাকেন আর কি, যে ফিজিশিয়ান ওখানে বাস করেন ওই হসপিটালে যে দায়িত্ব থাকেন সব সময়, তিনি কি করেন যখন সার্জন যদি না থাকে তখন তারা কি করে এই ধরনের অ্যাপ্লাই করে, এক্সটার্নাল অ্যাপ্লাই করে তারা এই জিনিসগুলোকে তারা সারিয়ে দেন। এরপরে বলছি ইভেন ইন দ্য মোস্ট অ্যান্সিয়েন্ট টাইমস when it eruption for it did not everywhere degenerate into leprosy, হচ্ছে যে খুব পুরনো আমলে এই যে ইজ ডিজিজ যেটা ছিল, যেটা ডিজেনারেট করে সবগুলো লেপ্রোসি মানে কুষ্ঠ আর কি, হ্যাঁ যেখানে কুষ্ঠতে পরিণত হয়নি, যেখানে ইট
it was acknowledged that there was a sort of specific virtue against the itch in sulfur. সালফারের একটা বিশেষ গুণ আছে এই ধরনের ইচের ক্ষেত্রে, মানে তার মানে সালফার একটা এখানে খুব বড় ওষুধ, এটা হ্যানিম্যান বারবার বলতে চাইছে। বাট দে নিউ অফ নো আদার ওয়ে অফ অ্যাপ্লাইং ইট, তারা কিন্তু এই সালফারটা জানতো বড় ওষুধ, কিন্তু তাকে অ্যাপ্লাই করার অন্য কোনো উপায় তারা